আর মানে সাধারণ পরিভাষায় যে ভাষায় আমরা বুঝি সেই ভাষায় ডিসঅর্ডার বলা হয়, যাকে আমরা সংক্ষেপে অটিজম হিসাবে বলি। কিন্তু এটা মূলত হচ্ছে এটা মানে এটাকে পরিপূর্ণ করে বললে হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেকট্রাম শব্দটা ব্যবহার করা এই জন্য যে আসলে অটিজম অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন আমরা একটা দুইটা লক্ষণ দিয়ে বা একটা স্থানিক লক্ষণ দিয়ে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, কিংবা একটা দুইটা টেস্ট করে আমরা আইডেন্টিফাই করতে পারি। অটিজমের পরিধিটা অনেক ব্যাপক, তার যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক সেটাও অনেক ব্যাপক, এবং এর পর্যবেক্ষণ, তার ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্ট প্রসিডিউর এটা অনেক ব্যাপক। মূলত এই ব্যাপকতা বোঝানোর ক্ষেত্রে স্পেকট্রাম শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম যে অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যেখানে মূলত ব্রেনের বিকাশটা যথাযথভাবে হয়নি, তার জনিত কারণে তার অনেকগুলো বৈশিষ্ট্য প্রকাশ পায়। সেই বৈশিষ্ট্যগুলো আমি একবারেই বলে যাব, যাতে করে আলাদা করে অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন আমরা সিমটম বলি, এক্ষেত্রে আমরা শব্দটা সিমটম না বলে আমরা বৈশিষ্ট্য বা আমরা তাকে চিনবো কি করে, অটিজমটাকে আমরা আইডেন্টিফাই শনাক্ত করবো কিভাবে, সেইটার যে মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি অটিজম বা মূল কোর ক্যারেক্টারিস্টিক্স অফ অটিজম, এভাবে যদি আমরা এবং আক্রান্ত যে অটিস্টিক শিশু বলি অথবা অটিস্টিক যে ব্যক্তি বলি, পার্সন বলি, সেই পার্সনকে আমরা কিভাবে শনাক্ত করবো যে সে অটিজমে আক্রান্ত। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসবে সেটা হচ্ছে যেমন সোশ্যাল ইন্টারাকশনে ডিফিকাল্টিস, অর্থাৎ সে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তার একটা অসুবিধা তৈরি হবে। ওই আক্রান্ত শিশু যিনি অটিজমে আক্রান্ত, তিনি কমিউনিকেশনটা করতে পারবেন না। কমিউনিকেশন করতে না পারার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে মানে অন্যদের সাথে যে তার বিহেভিয়র, সে বিহেভিয়রের ক্ষেত্রে তার বুঝতে সমস্যা হয়, অন্যদের এক্সপ্রেশন, অন্যদের ভাষা, এগুলো তার বুঝতে সমস্যা হয়। এবং অটিজমে আক্রান্ত যে অটিস্টিক শিশু, সে নিজেও তার ভাষা কথা বলার দক্ষতাটা অনেক দেরিতে বিল্ড আপ করে, কারো ক্ষেত্রে সেটা খুব সীমিত থাকে, অর্থাৎ সে সমস্ত শব্দগুলো তার মধ্যে ভাষার মানে ভোকাবুলারিটা কম থাকে, সে সব শব্দগুলো সে আয়ত্ত করতে পারে না, যার জন্য সে অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে না। এবং অন্যদের বিহেভিয়ারটাও যেহেতু সে, আমি পরবর্তীতে আরো বলবো, তার অনেকগুলো সীমাবদ্ধতার কারণে সে অন্যদের আচরণগুলো, অন্যদের ভাষাগুলোকেও সে কোঅপারেট করতে পারে না। তাহলে সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে এবং কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ কোন ধরনের বিহেভিয়ারের পরিপ্রেক্ষিতে কোন ধরনের বিহেভ করতে হবে সেটা সে প্রপারলি করতে পারে না। এবং যে তার নিজের ভাষাগত দক্ষতার ঘাটতি থাকে, সে অর্জন করতে পারে না, তার সীমাবদ্ধতা থাকে শব্দ প্রয়োগের ক্ষেত্রে, শব্দকে রপ্ত করার ক্ষেত্রে। সেই জন্য সে কথা বলতে শিখে দেরি করে, বা সব শব্দগুলো সে আয়ত্ত করতে পারে না, এই জন্য সে সোশ্যাল ইন্টারেকশনে তার সমস্যা তৈরি হয়। সে সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে সে মানে প্রপার কমিউনিকেশন সে করতে পারে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রিপিটেটিভ বিহেভিয়ার বা একটা রুটিন ওয়ার্ক করে সে অটিজমে আক্রান্ত শিশু বা আক্রান্ত পার্সন, সে একটা নির্দিষ্ট ধরনের বা একটা নির্দিষ্ট টাইপের কাজ বারবার পুনরাবৃত্তি করতে সে করে থাকে বা করতে পছন্দ করে। অর্থাৎ সে যেই ধরনের কাজটা করতে ভালো লাগে তার, সে বা পছন্দ করে, সে ওই কাজটাই বারবার করে। সেটা হোক খেলনার বিষয়, সেটা হোক কোনো আচরণগত বিষয়, সেটা হোক কোনো খাবার বিষয়, সেটা হোক কোনো একটা জায়গায় যাওয়ার বিষয়। অর্থাৎ সে একবার যেটাকে আয়ত্ত করে নেবে, রপ্ত করে নেবে, সে বারবার ওইটাই রিপিট করতে থাকে। সে অন্য নতুন নতুন চ্যালেঞ্জ গুলো সে অ্যাকসেপ্ট করতে চায় না বা অ্যাকসেপ্ট করতে পারে না। সে এক ধরনের খেলনা যদি তার পছন্দ হয়, সে এর চেয়ে ভালো, যত ভালো খেলনা থাক, ভালো দামি জিনিস থাক, কিন্তু সে সেটা নিবে না, অ্যাকসেপ্ট করবে না। তার কাছে যেটা আছে সে করবে। একই ধরনের বিহেভিয়ার সে সবসময় রিপিট করে। তার মানে এই যে রিপিটেটিভ বিহেভিয়ারটা তার মধ্যে একটা রুটিন ওয়ার্ক হিসাবে থাকে। অর্থাৎ সে একই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত বা একটা সার্কেল ওয়ারি সে এটা করতে থাকে, রিপিট করতে থাকে। তার আগ্রহের ক্ষেত্রে দেখা যায় যে তার একটা রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট থাকে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি তার আগ্রহ থাকে। এর চেয়ে অন্যান্য মজাদার বিষয় হোক, যত বিষয় থাক, সে ওগুলোর প্রতি আগ্রহ বোধ করে না। আর দেখা যায় অনেক আনন্দের বিষয়, কিন্তু সে আনন্দ পাচ্ছে না, কিন্তু সে খুবই ছোট একটা বিষয়, তুচ্ছ তাচ্ছিল্য একটা বিষয়, যেটা অন্যরা ইগনোর করছে, অন্যরা গুরুত্ব দিচ্ছে না, ওটার প্রতি তার সমস্ত ধরনের আগ্রহ, সকল প্রকার আগ্রহ, যার ফলে সে ওইটার প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করে। এবং অন্যেরা সেটা বুঝতে না পেরে সেটাকে যদি অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তখন অনেক বেশি ওভার রিয়েক্ট করে।
অর্থাৎ সে একটা মানে নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি তার ওভার ইন্টারেস্ট থাকে এবং অন্যান্য বিষয়গুলোর প্রতি তার তেমন কোনো ইন্টারেস্ট দেখা যায় না, বা সে একেবারেই সেসব বিষয়গুলো ইগনোর করে চলে। তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম। একটা হচ্ছে যে সে সোশ্যাল ইন্টারাকশনটা ঠিক মতো করতে পারে না, অর্থাৎ কার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে সেটা সে জানে না। প্রপার কথা বলার ক্ষেত্রে তার ঘাটতি থাকে। সে সব শব্দগুলো কভার করতে পারে না, সব ধরনের শব্দ সে উচ্চারণ করতে পারে না বা আয়ত্ত করতে পারে না, যার জন্য সে ভাষাগত দিক থেকে কমিউনিকেশনে তার দুর্বলতা থাকে, ঘাটতি থাকে। সে একই ধরনের বিহেভিয়ার সে বারবার রিপিট করতে থাকে এবং সুনির্দিষ্ট একটা দুইটা বিষয়ের প্রতি তার অতিরিক্ত আগ্রহ থাকে, বাকিগুলোকে সে ইগনোর করে চলে। এগুলো হচ্ছে তার কিছু কোর ক্যারেক্টারিস্টিক্স। এবার যদি আমরা তার কগনিটিভ এবিলিটির কথা চিন্তা করি, অর্থাৎ তার জ্ঞান তত্ত্বের জ্ঞানের স্তর বা লেভেলটা চিন্তা করি, তাহলে ওভারঅল অটিজমে আক্রান্ত শিশু বা অটিস্টিক শিশুরা এভারেজ তাদের কম থাকে, ব্রেন আমরা যেটাকে বলি তার জ্ঞানের দক্ষতার লেভেলটা কম থাকে, কিন্তু পার্টিকুলার ক্ষেত্রে তাদের আবার ওভার দক্ষতা থাকে, তাদের অনেক এক্সিলেন্সি থাকে। যেমন হয়তো কোনো কোনো অটিস্টিক শিশু বা অটিজমে আক্রান্ত ব্যক্তি খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ কেউ আছে যে সে ভালো সে ম্যাথমেটিক্স খুব ভালো পারে, দেখা গেল খুব জটিল জটিল ম্যাথ সে খুব সহজেই রপ্ত করে ফেলতেছে, বা তার কোনো একটা গবেষণা কেন্দ্রিক বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে দেখা যায় তার এক্সট্রাঅর্ডিনারি মেমোরি থাকে, এবং অন্যান্য ক্ষেত্রে মিলিয়ে এভারেজে তার একটা বিলো স্ট্যান্ডার্ড থাকে সাধারণ মেমোরির চেয়ে, বা সাধারণভাবে আমরা ইন্টেলেকচুয়াল লেভেল যেভাবে পরিমাপ করি সেই দিক থেকে সে বিলো স্ট্যান্ডার্ড থাকে, বাট পার্টিকুলার বিষয়ে সে অনেক থাকে, ইন্টেলিজেন্ট থাকে। সে দেখা যায় একটা দুইটা বিষয়ে তার পারফরমেন্স খুবই দুর্দান্ত, বাকি অন্যগুলো দেখা গেল পড়াশোনার ক্ষেত্রে সে ম্যাথে 100তে 100 পাচ্ছে, কিন্তু সে বাকি 8-9 সাবজেক্টে ফেল করতেছে, তার মধ্যে তো বাংলা, ধর্ম, কৃষি, সমাজ এরকম সহজ সাবজেক্টে সে ফেল করতেছে, কিন্তু সে হয়তো দেখা গেল যে ম্যাথমেটিক্সে সে 100তে 100 পাচ্ছে, এরকম আর কি। তাহলে অটিজম তাদের কগনিটিভ অ্যাবিলিটিসটা এভারেজ চিন্তা করলে বিলো স্ট্যান্ডার্ড থাকে, এবং পার্টিকুলার ক্ষেত্রে তারা অনেক ইন্টেলিজেন্স থাকে বা খুবই তাদের এই ক্ষেত্রে দক্ষতা থাকে। আমরা যদি তার ফিজিক্যাল সেন্সরি সেন্সিটিভিটির কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে অটিস্টিক শিশুরা দুইটা ক্ষেত্রেই ভোগে। তারা কখনো হাইপার সেন্সিটিভিটিতে ভোগে, কখনো কখনো হাইপো সেন্সিটিভিটিতে ভোগে। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সে সে শব্দ, আলো বা স্বাদ এই ধরনের ক্ষেত্রে তার হাইপার বা হাইপো সেন্সিটিভিটি থাকতে পারে। যেমন কোনো কোনো শিশু দেখা যায় যে সে আলো সহ্য করতে পারে না, সে অন্ধকারে থাকতে পছন্দ করে, অর্থাৎ তার আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা আছে। কিংবা সে দেখা গেল যে সে সাউন্ড টলারেট করতে পারে না, তার সাউন্ডের প্রতি ওভার সেন্সিটিভিটি রয়েছে। এবং অন্যান্য ক্ষেত্রে দেখা গেল যে তার আবার হাইপো সেন্সিটিভিটি রয়েছে, অর্থাৎ সেন্সিটিভিটি নাই, দেখা গেল তাকে প্রচুর মশায় কামড়াচ্ছে, কিন্তু সে তার কোনো খবরই নেই, সে মশা মারতেছে না বা ওইদিকে তার কোনো গুরুত্বই নাই। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল যে তার এই সেন্সিটিভিটিটা কম। তার মানে সেন্সরি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে দেখা যায় তার হাইপো সেন্সিটিভিটি বা হাইপার সেন্সিটিভিটি দুইটাই থাকতে পারে, অর্থাৎ স্পেসিফিক ক্ষেত্রে তার স্পেসিফিক সেন্সিটিভ কন্ডিশন থাকতে পারে, কখনো কখনো সে ওভার সেন্সিটিভ, কোথাও 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 সে একেবারেই তার এই ক্ষেত্রে কোনো সেন্স নাই, অনেকটা সে সেন্সলেস, বা সেই ড্যাম কেয়ার বা এটা সে কেয়ার করছে না বা এই বিষয়টা সে বুঝতে পারছে না, তার সেন্সিটিভিটিটা ওই ক্ষেত্রে একেবারেই বিলো থাকে, কম থাকে। তো এই দুটো বিষয় কিন্তু তাদের সেন্সরি অ্যাক্টিভিটির মধ্যে দেখা যায়। এগুলো হচ্ছে মূলত অটিজমের কোর ক্যারেক্টারিস্টিক্স। এগুলো দিয়ে আমরা একজন অটিস্টিক শিশুকে বা অটিজমে আক্রান্ত ব্যক্তিকে বা পার্সনকে আইডেন্টিফাই করতে পারবো। এগুলোকে আমরা লক্ষণও বলতে পারি, বৈশিষ্ট্য বলতে পারি, বা এগুলো দিয়েই মূলত আমরা অটিজমকে আলাদা করতে পারবো। এর বাইরে আমরা সাধারণত যদি আমরা তার অ্যাপিয়ারেন্সটা দেখি, সেই ক্ষেত্রে তার অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা তাদের বিশেষ করে তাদের মুখমণ্ডলে একটু ডিফারেন্সিয়েট দেখি, হয়তো তার চোখের নিচটা একটু থলথলে দেখি বা একটু ঝুলে পড়া দেখি চোখের পাতাগুলো, নাকটা হয়তো আমরা একটু নিচু দেখি। এগুলো মূলত তার যে ব্রেনের যে অ্যাবনর্মাল স্ট্রাকচার রয়েছে তার উপরে ভিত্তি করে তার চেহারার মধ্যে, মুখ অবয়বের মধ্যে তার একটা ভিন্নতা লক্ষ্য করা যায়, যেটা দিয়ে খুব সহজেই অটিজমে আক্রান্ত ব্যক্তি বা শিশুকে আলাদা করা যায়। তাহলে এই ছিল অটিজম সম্পর্কে, যাতে করে আমরা অটিজমকে আলাদা শনাক্ত করতে পারি, অটিস্টিক শিশুকে শনাক্ত করতে পারি, তার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করলাম। এবার হচ্ছে একটা প্রপার ডায়াগনোসিস। অন্যান্য ডিজিজের ক্ষেত্রে আমরা যেমন খুব সহজে ল্যাব টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করি, আসলে অটিজমের ক্ষেত্রে এইভাবে ডায়াগনোসিস করার ব্যাপার না, কোনো সিঙ্গেল টেস্ট বা কোনো একটা ল্যাব টেস্টের মাধ্যমে অটিজম ডায়াগনোসিস করার ব্যাপার না। অটিজমকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে অনেকগুলো প্রসিডিউর রয়েছে, যেগুলো সাধারণভাবে একজন ফিজিশিয়ানের কাজও না, অনেকগুলো কমপ্লেক্স এবং অনেকগুলো একটা টিম ওয়ার্কের মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদেরকে
ক্যাটাগরাইজ করা হয় এবং তাদেরকে তাদের অটিজমের এইটা মানে স্টেজটা এবং অটিজমের ধরনটা এগুলোকে আলাদা করা হয় বা এগুলোকে শনাক্ত করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে যেমন ডেভেলপমেন্টাল স্ক্রিনিং বলি, এই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিক বা পেডিয়াট্রিক যে শিশু সাইকোলজিস্ট বা যে মূলত চাইল্ড সাইকোলজি উপরে যাদের স্পেশালিটি রয়েছে, এরকম অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্সড পার্সন যারা রয়েছে ডাক্তার, তাদের মাধ্যমে মূলত এই তার যে শিশুর যে স্বাভাবিক বুদ্ধিবৃত্তির যে বিকাশ, সেই বিকাশটা ঠিক মতো হচ্ছে কিনা সেটার পরীক্ষা করা যায় বা পরীক্ষা করতে হয়। সেটাই হচ্ছে মূলত ডেভেলপমেন্টাল স্ক্রিনিং। সেখানে মূলত যে চেকলিস্টটা করা হয় সেটাকে বলা হয় যে টুডলার চেকলিস্ট, এবং এই অনুযায়ী তাদের যে যতটুকু বয়স, সেই বয়স অনুযায়ী তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে কিনা সেই ধরনের কিছু প্রশ্ন তাদেরকে করা হয়, সেটার উত্তর তারা দিতে পারে কিনা বা তারা বিশেষ বিশেষ বিষয়ের প্রতি তাদের রেসপন্সটা কেমন, এই ধরনের বিশেষ কিছু স্পেসিফিক পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতির মাধ্যমে মূলত তাদের ডেভেলপমেন্টটাকে পর্যবেক্ষণ করা হয়। এটাই হচ্ছে মূলত ডেভেলপমেন্টাল স্ক্রিনিং। তারপরে কিছু কম্প্রিহেন্সিভ ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন সাইকোলজিস্ট থাকে, একজন থেরাপিস্ট থাকে, একজন স্পিচ থেরাপিস্ট থাকে, তারপরে একজন শিশু বিশেষজ্ঞ থাকে। এরা সম্মিলিতভাবে বেশ কিছু মানে পদ্ধতি রয়েছে, ধাপ রয়েছে, যেমন বলা হয় অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন শিডিউল সেকেন্ড এডিশন, তারপরে রয়েছে যেমন অটিজম ডায়াগনস্টিক ইন্টারভিউ রিভাইজড, তারপরে রয়েছে চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল, গেলিয়াম অটিজম রেটিং স্কেল। এই ধরনের কতগুলো বিশেষ পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো আসলে আলোচনা করবার বিষয় না এই ক্লাসে, সেগুলো বিশেষ একটা আলাদা সাবজেক্ট। এবং বিশেষ করে আমরা যারা সাধারণ ফিজিশিয়ান বা সাধারণ প্র্যাকটিশনার, আমরা আসলে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করবার সুযোগও নাই, কারণ এগুলো আলাদা আলাদা করে সাবজেক্ট এবং এগুলোর উপরেই বিশেষজ্ঞ তৈরি হয়। ফলে এটা একটা ভাস্ট বিষয়। আমি যা শুধু পয়েন্ট গুলো বলতেছি যে এইভাবে মূলত অটিজমকে আইডেন্টিফাই করা হয়। তারপর কিছু এডিশনাল অ্যাসেসমেন্ট রয়েছে, যেমন তাদের মেধা, ওই যে জ্ঞান তত্ত্ব, জ্ঞানের স্তরটা নিয়ে আলোচনা মানে করা হয়, যেমন তাদের কগনিটিভ লেভেলটা বা তাদের এডুকেশনাল টেস্ট নেওয়া হয়, কিছু স্পিচ টেস্ট নেওয়া হয়, তারা কোন কোন শব্দগুলো উচ্চারণ করতে পারে, কোনগুলো পারে না, কোন শব্দগুলো তারা বুঝতে পারে, কোনগুলো বুঝতে পারে না, বা সে যেই বয়স অনুযায়ী যেই ক্লাসে পড়ার কথা, যেই সাবজেক্ট গুলো তার ইজিলি রপ্ত করতে পারার কথা, সেগুলো সে পারছে কিনা, এই ধরনের কিছু কগনিটিভ বা এডুকেশনাল টেস্ট বা স্পিচ টেস্ট নেওয়া হয়, যেগুলোকে এডিশনাল অ্যাসেসমেন্ট হিসেবে ধরা হয়। এর বাইরে আমরা জানি যে সাধারণভাবে যে মানে মেন্টাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল হেলথের যে পরীক্ষা, যেটাকে বলা হয় DSM-5 ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মাধ্যমে মূলত অটিজমকে শনাক্ত করবার চেষ্টা করা হয় বা আলাদা করা হয়। এই সমস্ত কিছু মিলে, এই বিষয়গুলো মিলেই মূলত কোলাবোরেশন করে একটা রিভিউ তৈরি করা হয়, যে রিভিউর মাধ্যমে অটিজমকে শনাক্ত করে একজন অটিস্টিক শিশুর কোন পর্যায়ে রয়েছে, তার সমস্যাগুলো কি কি, সেগুলোকে সুনির্দিষ্ট করে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর তৈরি করা হয়। তো এইভাবেই মূলত অটিজমকে কোনো বিশেষ পরীক্ষা না, অটিজমের জন্য এই ধরনের কতগুলো অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো দিয়ে মূলত একজন অটিজমকে শনাক্ত করা হয়, অটিস্টিক শিশুকে তার স্টেজ এবং অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করা হয়। আমরা যদি অটিজমের কারণ খুঁজি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা যেটা পাবো, অর্থাৎ কজ অফ অটিজম বা রিস্ক ফ্যাক্টর ফর অটিজম, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। মূলত বেসিক্যালি জেনেটিক ফ্যাক্টর এখানে খুবই গুরুত্বপূর্ণ। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক মিউটেশন। জেনেটিক প্রিডিসপোজিশন বলতে বুঝি আমরা যে মানে বংশানুক্রমিক ভাবে সে জেনেটিক্যালি এই বিষয়টা, এই রোগটা বা এই ডিজিজটা সে পেয়ে আসছে। জেনেটিক মিউটেশন বলতে আমরা বুঝি যে বিভিন্ন কারণে, বাহ্যিক বিভিন্ন কারণে তার জেনেটিক বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়েছে। তারপরে কিছু জেনেটিক সিন্ড্রোমিক অটিজমও বলা হয়, যেমন ফ্র্যাগ্রাইল এক্স সিনড্রোম, রেড সিনড্রোম, তারপরে স্ক্লেরোসিস কমপ্লেক্স, এই ধরনের কিছু জেনেটিক মিউটেশনও এই ক্ষেত্রে থাকতে পারে। তার মানে হচ্ছে জেনেটিক ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ অটিজমের কারণ হিসেবে, বা অটিজমের কারণ ইভালুয়েশন করলে দেখা যায় যে কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডার সেখানে থাকে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল পরিবেশগত ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার প্যারেন্টাল ফ্যাক্টর। বিশেষ করে তার মা গর্ভধারণ করার সময় তার মায়ের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ খুবই গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আসে অটিজমের ক্ষেত্রে বা অটিস্টিক শিশুর ক্ষেত্রে। অর্থাৎ অটিজমের কারণ খুঁজলে দেখা যায় যে তার মায়ের গর্ভবতী অবস্থায় যখন সেই শিশু পেটে ছিল, তখন তার মায়ের যে মানসিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পরিবেশগত অবস্থা
অবস্থার সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে যদি তার মা যদি গর্ভবতী অবস্থায় সে ইনফেকশনের শিকার থাকে, তাহলে সেই ক্ষেত্রে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে। বাবা মার যদি বয়স অনেক বেশি থাকে, বিশেষ করে পিতার বাবা যদি অনেক বৃদ্ধ বয়সে যদি সন্তান জন্ম দেয়, আমরা দেখি অনেক সময় যে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব পুরুষরা বাবা হয়, সেই ক্ষেত্রে আমরা সামাজিকভাবে অনেকে কেউ কেউ ব্যঙ্গ করে, কেউ কেউ বাহাবা দেয়। কিন্তু আমরা যদি মেডিকেল নলেজ হিসেবে দেখি, তাহলে আমরা এই বয়সে বা বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেওয়া ঠিক না। সেই ক্ষেত্রে সন্তানের এই মেন্টাল ডিসঅর্ডার বা বিশেষ করে অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে গর্ভাবস্থায় মা যদি বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা অন্যান্য কেমিক্যালের সংস্পর্শে থাকে, সেই ক্ষেত্রে তার কমপ্লিকেশন হিসাবে তার বাচ্চার ক্ষেত্রে এই টক্সিনের এক্সপোজার কারণে তার বাচ্চার ক্ষেত্রে পরবর্তীতে অটিজমের সম্ভাবনা থাকে। তারপরে কিছু কমপ্লিকেশন রয়েছে। কমপ্লিকেশন গুলোর মধ্যে রয়েছে যদি বাচ্চা জন্মগ্রহণ করার সময় তার ওজন কম থাকে, অর্থাৎ লো ওয়েট নিয়ে সে জন্মগ্রহণ করে, সেই ক্ষেত্রে যদি সে অক্সিজেনের স্বল্পতা নিয়ে জন্মগ্রহণ করে, তারপরে যদি সে প্রিম্যাচিউর জন্মগ্রহণ করে, অর্থাৎ আমরা জানি যে এই সপ্তাহগুলো যদি তার পূরণ না হয়, যে 7 মাসে বা 7.5 মাসে বা 8 মাসে যদি সে জন্মগ্রহণ করে, সেই ক্ষেত্রে অটিজমে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এবং মা যদি গর্ভবতী অবস্থায় তার মানসিক স্বাস্থ্য যদি খারাপ থাকে, ডিপ্রেশনে থাকে, সে যদি এছাড়াও ফিজিক্যালি যদি সে ওবেসিটি থাকে, তার যদি ডায়াবেটিস থাকে, এই ধরনের ক্ষেত্রগুলোতে মূলত তার গর্ভস্থ সন্তানের পরবর্তীতে অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যে শিশুর ক্ষেত্রে যদি নিউরোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে, তার ব্রেন ডেভেলপমেন্টটা যদি ঠিকমতো না হয়, নিউরন গুলো যদি ঠিকমতো গঠিত না হয়, অর্থাৎ তার অ্যাবনর্মাল স্ট্রাকচার থাকে, ব্রেন গঠনের ক্ষেত্রে যদি ত্রুটিপূর্ণ গঠন থাকে, সেই ক্ষেত্রে অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। নিউরোট্রান্সমিটার বিশেষ করে সেরোটোনিন এবং ডোপামিনের যদি ব্যালেন্স না থাকে, অর্থাৎ ভারসাম্যহীন থাকে, কম বেশি থাকে, সেই ক্ষেত্রে অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরবারে জেনেটিক ফ্যাক্টরের সময় আমি একটা বিষয় বলি নাই, সেটি হচ্ছে এপিজেনেটিক ফ্যাক্টর। এপিজেনেটিক ফ্যাক্টরটা মূলত জেনেটিক ফ্যাক্টরেরই একটা বিষয়। এই ক্ষেত্রে দেখা যায় যে তার কোডিং গুলো ঠিক থাকে, কিন্তু সিকোয়েন্সটা এলোমেলো হয়ে যায়, সেই ক্ষেত্রে অটিজমে আক্রান্ত হতে পারে। ইমিউন সিস্টেমের ক্ষেত্রে যদি গর্ভবতী মা, অর্থাৎ অটিজমে আক্রান্ত শিশুর মা যদি গর্ভাবস্থায় যদি অটো ইমিউন ডিসঅর্ডারের শিকার থাকে, কিংবা তার বিশেষ কোনো ডিজিজ হয়, যেই ডিজিজের কারণে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এরকম ডিজিজ আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে তার গর্ভস্থ শিশু জন্মের পরে অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ গর্ভবতী মা যদি অটোইমিউন ডিসঅর্ডার থাকে অথবা কোনো ডিজিজের অ্যান্টিবডি তার শরীরে তৈরি হয়, সেই ক্ষেত্রে শিশুর মধ্যে অটিজম ডেভেলপ করার সম্ভাবনা থাকে। তো এর বাইরে রয়েছে কিছু যেগুলো যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। সেই উপকারী ব্যাকটেরিয়া অনেক সময় যদি অতিরিক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের ব্রেনের সাথে তাদের একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্রেনের কার্যকরী ক্ষমতাকে এই যে আমাদের গাট মাইক্রোবস যেগুলো রয়েছে সেগুলো প্রভাবিত করতে পারে। এটা খুবই দুর্বল একটা গবেষণা। তারপর যে গাট মাইক্রোবস এর কারণেও শিশুরা অটিজমে আক্রান্ত হতে পারে। আর একটা কন্ট্রোভার্সিয়াল থিওরি রয়েছে, যেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, সেটা হচ্ছে যে যারা শিশুদের যে ভ্যাকসিন দেওয়া হয় বা গর্ভবতী অবস্থায় যদি মায়েদের ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনের সাইড এফেক্ট হিসাবেও অটিজম আক্রান্ত হতে পারে। যদিও একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কারণ এটা এখন পর্যন্ত প্রমাণিত না, থিওরিটিক্যালি এখন এটা প্রুভ হয় নাই। তারপরে এই ধরনের একটা কথা প্রচলিত আছে, হয়তো বা ভবিষ্যতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে তথ্যটি সত্য অথবা তথ্যটি সত্য নয়। তো এগুলো ছিল মূলত অটিজমকে শনাক্তকরণ নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। এবার রয়েছে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ আলোচনার বিষয়, কারণ আমি বিশেষ করে একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার হিসেবে আমি দেখি আমাদের হোমিওপ্যাথিক ডাক্তাররা অনেকেই একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে সেই করে অটিজম ভালো করে ফেলছে বলে তারা বিভিন্ন সময় স্ট্যাটাস দিতে আমি দেখেছি। আসলে এটা খুবই অজ্ঞানতার একটা বিষয়। তারা আসলে অটিজম সম্পর্কে ভালো করে না জানবার ফলে তারা মনে করে যে একটা নির্দিষ্ট সিঙ্গেল মেডিসিন দিয়ে বা একটা দুইটা মেডিসিন দিয়ে অটিজমকে ভালো করে ফেলা সম্ভব। অটিজম আসলে একটা কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার। এর ট্রিটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রে মেডিসিনের ভ্যালু
খুবই অল্প, আমরা সেটাকে 5 থেকে 10% ধরতে পারি। বাকিটা হচ্ছে তার অন্যান্য যে এনভায়রনমেন্ট, তার জন্য যে সামগ্রিক আয়োজন, সেই আয়োজনগুলোর উপরে নির্ভর যে অটিজমে আক্রান্ত শিশু গুরুত্বপূর্ণ রয়েছে আর্লি ইন্টারভেনশন বা আর্লি ডিটেকশন। যত অল্প বয়সে তার অটিজমকে শনাক্ত করা সম্ভব হবে, তত দ্রুতই আসলে ব্যবস্থা নেওয়া যাবে, এবং ব্যবস্থা নিলে সেই ক্ষেত্রে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। প্রত্যেকটা শিশু ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। প্রত্যেক অটিজমে আক্রান্ত শিশু একটা মাস্টার প্ল্যান, টেইলরড তার চাইল্ড সাইকোলজিস্ট রয়েছে, তারপরে যে তার স্পিচ থেরাপিস্ট রয়েছে, তারপরে তার যে শিশু বিশেষজ্ঞ রয়েছে, তাদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে তার প্রত্যেক শিশুর বিহেভিয়ার আলাদা, তার ইচ্ছা অনুসারে ব্যাপারগুলো আলাদা, তার মেন্টাল হেলথের স্টেজগুলো, এই সমস্ত বিষয়গুলোকে ইভ্যালুয়েশন করে প্রত্যেক আলাদা একটা আলাদা প্রোগ্রাম ঘোষণা করতে হবে, যেটা তার ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে বিহেভিয়ারাল ইন্টারভেনশনের মধ্যে রয়েছে সব, তার সাথে পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তার উপরে নতুন নতুন করে করতে হবে, অ্যাপ্লাই অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ সে যেই বিহেভিয়ারটার সাথে পরিচিত, বিহেভিয়ার তার সামনে অল্প অল্প করে নির্দিষ্ট প্রশিক্ষিত লোকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এবং পজিটিভলি তার যে সমস্ত বিহেভিয়ার প্রতি ওভার অ্যাট্রাকশন রয়েছে সেগুলোকে দূর করতে হবে। তাহলে এই কাজগুলো কিন্তু ঔষধের কাজ না, এগুলোকে অনুশীলনের কাজ এবং অনুশীলনের কাজ এবং একটা প্রশিক্ষিত একদল মানুষের কাজ। তার পাশাপাশি তার ফ্যামিলির মানুষরা সাপোর্টিভ ভূমিকা, প্রচুর ধৈর্য, সহ্য এবং তাদের মানে প্রশিক্ষণের মাধ্যমে ওই অটিজমে আক্রান্ত শিশুর অভ্যেস তৈরি করতে হবে। অবশ্যই একদল বিশেষজ্ঞদের গাইডলাইন অনুযায়ী সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, এবং সবসময় সেটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে তার প্রোগ্রেসটা কি পরিমাণে হচ্ছে। এরপরে রয়েছে তাদের সাথে কি ধরনের বিহেভ করতে হবে সেটা সে বুঝতে পারে না। সে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা, বান্ধবের সাথে তাকে ইন্টারাক্ট করতে হবে, তাহলে অন্যদের সাথে সে যাতে মিশতে পারে সেই ধরনের সোশ্যাল কমিউনিটি কিপ করার জন্য তাকে প্রতিনিয়ত সেই প্রয়াসটা চালাতে হবে, এবং একটি সাইন্টিফিক ওয়েতে ওভার ফোর্স না করে এবং অযৌক্তিক কোনো আচরণ না করে জোর জবরদস্তি, এবং এটাই কিন্তু 80 থেকে 90 ভাগ। এবং অবশ্যই এটার জন্য তাকে একজন অকুপেশনাল থেরাপিস্টের মাধ্যমে, একজন প্রফেশনাল থেরাপিস্টের মাধ্যমে তাকে সেই ট্রিটমেন্টটা চাইতো মেডিসিনাল ট্রিটমেন্ট বা মেডিকেশন ম্যানেজমেন্ট। এইখানে এসে মূলত হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, যেটা আমরা করতে পারি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে। তা আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর মধ্যে ছিল যে অটিজমের কারণ হিসেবে আমরা দেখেছি জেনেটিক প্রিডিসপোজিশন এবং অ্যাবনর্মাল ব্রেন, অর্থাৎ ব্রেনের যে গঠনগত স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, হরমোনাল ইমব্যালেন্স, মানে তার নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্স এবং জেনেটিক প্রিডিসপোজিশন। তাহলে আমরা যদি এই বিষয়গুলো দুই তিনটা বিষয়কে দেখি, তাহলে একটা আমরা পাবো তার জেনেটিক প্রিডিসপোজিশন পাবো, তার ব্রেনের অ্যাবনর্মাল স্ট্রাকচার পেতে পারি, অথবা তার নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্স পেতে পারি। তার মানে মোদ্দা কথা হচ্ছে আমরা যদি একজন অটিজমে আক্রান্ত শিশুকে মেডিসিন দিয়ে হেল্প করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রধান ফোকাসটা রাখতে হবে তার ইমিউন সিস্টেমের উপরে এবং তার ব্রেনের উপরে। তাহলে আমাদের ব্রেনের উপরে কাজ করে যে সমস্ত মেডিসিন গুলো আমাদের রয়েছে, সেই মেডিসিন গুলোই হচ্ছে আমাদের অটিজমে আক্রান্ত শিশুদের জন্য মেডিসিন, বা অটিস্টিক শিশুর জন্য বা অটিস্টিক পার্সনের জন্য আমাদের ট্রিটমেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারের উপরে কাজ করতে পারে, আমাদের ব্রেনের নিউরন গুলোকে অ্যাক্টিভ করতে পারে যে সমস্ত মেডিসিন গুলো। আমাদের জেনারেল ইমিউন বুস্টার হিসেবে যেসব মেডিসিন গুলো কাজ করে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ব্রাহ্মী, যাকে আমরা ব্যাকোপা মনেরি বলে থাকি, জিঙ্গো বাইলোবা, তারপরে রয়েছে অশ্বগন্ধা, ডলিকস প্লুরিয়েন্স, হাইড্রোকোটাইল এসিয়াটিকা, হাইপেরিকাম এবং ভ্যালেরিয়ানা অফিসিনালিস। এই মেডিসিন গুলো ফাইটোকেমিক্যাল নিয়ে আলোচনা করতে গেলে সেটা একটা লম্বা প্রসিডিউরের ব্যাপার, মানে সময়ের ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। আমরা যারা আপনারা যারা আমাদের এই আলোচনা রেগুলার শুনে অভ্যস্ত, আপনারা জানেন যে আমরা ফাইটোকেমিক্যাল বেসড মেডিসিন গুলোর কথা বলি, অর্থাৎ
ওই মেডিসিনের ভিতরে যে কেমিক্যাল গুলো রয়েছে তার যে কার্যকারিতা রয়েছে সে তার ভিত্তিতে আমরা ওষুধ দিয়ে থাকি বা ওষুধ প্রয়োগের কথা বলি। তাহলে আমাদের ব্রেনের উপরে যে মেডিসিন গুলো কাজ করে সেগুলো হচ্ছে ব্রাহ্মী, জিঙ্গো বাইলোবা, অশ্বগন্ধা, ডোলিকস, হাইড্রোকোটাইল এশিয়াটিকা, হাইপেরিকাম, ভ্যালেরিয়ানা। আমি অনেকগুলো মেডিসিনের কথা বলছি, আমরা এগুলো একসাথে প্রয়োগ করব না, আমরা এট এ টাইম হয়তো 2 থেকে 3টা সর্বোচ্চ মেডিসিন প্রয়োগ করতে পারি। সেগুলো অন্যান্য বিষয়ের সাথে যুক্ত করে আমরা প্রয়োগ করব। অবশ্যই অটিজমে আক্রান্ত শিশুদের যেহেতু বিশেষ বিশেষ কিছু প্রবলেম থাকে, সেই বিশেষ বিশেষ প্রবলেম গুলো আমাদের সবসময় সলভ করতে হবে যাতে তারা ফিজিক্যালি কষ্ট না পায়। সেগুলো সে যেই বাচ্চা যেই সমস্যা ফেস করে সেই সমস্যার ট্রিটমেন্ট দিতে হবে। তার পাশাপাশি তার ব্রেনের নিউরন গুলো যাতে অ্যাক্টিভ হয়, তার নিউরো ট্রান্সমিটার গুলো যাতে ব্যালেন্সড থাকে, এবং তার ইমিউন সিস্টেমে কোনো প্রবলেম থাকলে, ডিসঅর্ডার থাকলে সেটা যেন ইমিউন সিস্টেম এবং তার যে জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে সেটা যেন তার ইমিউন সিস্টেমের মাধ্যমে কভার হতে পারে, এই মর্মেই আমরা মূলত ওষুধ দিতে পারি। তাহলে আমার আলোচনার মোদ্দা কথা হচ্ছে, আমরা অটিজমে আক্রান্ত শিশুর চিকিৎসা করতে গেলে আমরা মেডিসিনের উপরে শতভাগ নির্ভর করার কোনো সুযোগ নেই সাইন্টিফিক্যালি। ফলে আমরা তাদেরকে, ফ্যামিলিকে বা পরামর্শ দিব একজন শিশু বিশেষজ্ঞ কিংবা একজন শিশু সাইক্রিটিক বা একজন স্পিচ থেরাপিস্ট, অর্থাৎ ওই শিশুর যেই ধরনের সমস্যা রয়েছে সেই ধরনের একজন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। তার পাশাপাশি আমরা ফাইটোকেমিক্যাল বেসড যে প্লান্ট মেডিসিনের কথা আমি বলেছি, ব্রাহ্মী, জিঙ্গো বাইলোবা, অশ্বগন্ধা, ডোলিকস, হাইড্রোকোটাইল, হাইপেরিকাম, এগুলো আমরা বিশেষ বিশেষ বিবেচনায় এক বা একাধিক মেডিসিন গুলো আমরা দীর্ঘদিন যাবত অল্প পরিমাণে তাদের উপর প্রয়োগ করতে পারি। তো এই ছিল অটিজম নিয়ে আমার আলোচনা। আমি আমার মতো করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি।